হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাউন্ডেশন বায়োলজি। আজকে আমরা যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিয়াস। এর আগের ক্লাসগুলো যারা তোমরা দেখোনি অবশ্যই তোমরা চেক করে নাও প্লেলিস্টে তোমরা সমস্ত ক্লাস পেয়ে যাবে। তো নিউক্লিয়াস কি এর সম্পর্কে আজকে আমরা ডিটেলে পড়বো। তো দেখো, এর আগে আমরা আলোচনা করেছি একটা, যদি আমরা সেলকে দেখি, একটা কোষকে যদি আমরা এভাবে ডায়াগ্রাম ড্র করি, তো কোষের মধ্যে অবস্থান করে সেটা হচ্ছে একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে এই গঠনটা কিন্তু আজকের আমাদের স্টাডি। তো চলো এই ছবিটাকে একটু আমরা ডিটেলে বোঝার চেষ্টা করি যে আসলে কোষের মধ্যে এই নিউক্লিয়াসটা কিভাবে কাজ করে এবং এখানে কি কি হয়। তো প্রথমত যদি আমরা দেখি, ঠিক আছে, তো দেখব যে পুরো নিউক্লিয়াসটা কিন্তু হচ্ছে একটা দ্বিপর্দা বেষ্টিত। ঠিক আছে, পুরো নিউক্লিয়াসটা হচ্ছে দ্বিপর্দা বেষ্টিত। তার মানে পর্দা, দ্বি একক পর্দা, দেখো সবাই, দ্বি একক পর্দা। ঠিক আছে, এবার এই দ্বি একক পর্দা মানে একটা বাইরের দিকে বহিস্থ পর্দা, ভিতরে অন্তঃস্থ পর্দা আছে। ঠিক আছে, এরপরে আমরা যদি এই পার্টটাকে লক্ষ্য করে দেখি, তাহলে এখানে পুরো পড়ে আছে একটা সুতের মতো ন্যায় অংশ। ঠিক আছে, এইভাবে একটা অংশ পড়ে আছে, যেটা আমরা কি বলছি, নিউক্লিয় জালিকা। এখন বিষয় হচ্ছে এই জায়গায় যখন পুরো সুতোর মতোটা পড়ে থাকে, আর ছোট ছোট ডট ডট তোমাদেরকে দেখালাম, ধরো আমি এটাকে এই জায়গাতে ড্র করছি, এই ডট ডটটা আছে, এর মধ্যে ধরো কিছু অংশ যুক্ত হয়ে আছে, এর নাম হচ্ছে কি নিউক্লিওলাস। নিউক্লিওলাস, এই নিউক্লিওলাস। আর এই যে কালো যে অংশটা দেখতে পাচ্ছ, এটার নাম কি, এটা হচ্ছে ক্রোমাটিন ফাইবার। এর মধ্যে কতগুলো সেগমেন্ট তৈরি হয়। ঠিক আছে, তার মানে এটা একটা পার্ট, আর ধরো এটা একটা পার্ট, একটা অংশ, আর এটা একটা অংশ। তাহলে এই ক্রোমাটিন ফাইবারের এটা থেকেই আসলে বেসিক্যালি ধরো যেটা তৈরি করে সেটা হচ্ছে, ধরো এখান থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে এমআরএনএ। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে তৈরি করে টিআরএনএ। আর এই যে দেখো নিউক্লিওলাস, আর এই যে পুরো যে ক্রোমাটিন ফাইবার, এটাই অ্যাকচুয়ালি তৈরি করে সেটা হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, এই রাইবোজোম। তাহলে এই রাইবোজোমের মধ্যে কিন্তু দুটো পার্ট থাকে, একটা স্মল সাব ইউনিট, একটা লার্জ সাব ইউনিট। এই দুটো ইউনিটকে যুক্ত করার জন্য বেসিক্যালি প্রয়োজন সেটা হচ্ছে Mg2+। তাহলে তুমি কি বুঝলে, নিউক্লিয়াস হচ্ছে এমন একটা গঠন যে গঠনটার মধ্যে বাইরের দিকে দ্বিপর্দা বেষ্টিত আছে, এবং ভিতরের দিকে এই পুরো পার্টটার মধ্যে, এই যে আমি এইটুকু জায়গা ড্র করছি, এই জায়গার মধ্যে কি অবস্থান করেছে, এই জায়গার মধ্যে আছে হচ্ছে তোমার একটা লিকুইড, যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এই লিকুইডটা কি বলা হয়, এটা বলা হয় নিউক্লিওপ্লাজম। কথা বোঝা গেল, এটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এখন বিষয় হচ্ছে এই নিউক্লিওপ্লাজম, এটা যে নিউক্লিয়াস, এটা টিআরএনএ এমআরএনএ যা কিছু আছে, এটা বেসিক্যালি কি করে, ঠিক আছে, এটা ডিএনএ বা প্রোটিনের, যদি আমরা একদম বেস কনসেপ্টে যাই তাহলে বুঝতে পারছি এই ক্রোমোজোমটাই অ্যাকচুয়ালি হচ্ছে কি। তাহলে আমি এখানে বলতে পারি এই ক্রোমোজোমের যে পুরো সুতোটা, এই ক্রোমোজোমের সুতোর মধ্যে কি আছে, ডিএনএ, এর মধ্যে ডিএনএ অবস্থান করে। তাহলে এইটুকু বুঝে গেছো। ঠিক আছে, এইটুকু পার্ট হচ্ছে নিউক্লিয়াসের। তাহলে নিউক্লিয়াস কোথায় আছে, সেলের মধ্যে থাকে, আর নিউক্লিয়াসের গায়ে লেগে থাকে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই জায়গাটাও কিন্তু বোঝা দরকার, তাহলে মেমব্রেনের সাথে লেগে থাকে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই নিউক্লিয়াস পার্টটা পড়তে হলে আমি একটা কতগুলো ছোটো ছোটো পার্ট বলে দিই। যেমন এই পার্টটার নাম কি, এটা বলা হয় নিউক্লিয়ার পোর। কি বললাম, নিউক্লিয়ার পোর বা নিউক্লিয় ছিদ্র, এটাকে বলা হচ্ছে নিউক্লিয় ছিদ্র। এছাড়া আমি যদি লক্ষ্য করি, এই নিউক্লিয় ছিদ্র ছাড়া এই গোল পার্টটা যে নিউক্লিয়াস, এই পার্টটা পুরো যেটা ফাইবারটা, তন্তুটা, তো এটাকে বলা হয় ক্রোমাটিন ফাইবার। দেখো ভালো করে, এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন ফাইবার। আর এটা কি, এর সাথে কি লেগে থাকে, যেমন এই পার্টটা এখানে আছে, এটা অলরেডি আমরা আগেও পড়ে নিয়েছি, এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই হচ্ছে বিষয়। এখন বিষয় হচ্ছে এই যে নিউক্লিয়ার যে পর্দা রয়েছে, এটা হচ্ছে আউটার পার্ট, আর এটা হচ্ছে ইনার পার্ট। তাহলে
নিউক্লিয়ার পর্দার যে বাইরের দিকে এবং ভিতরের দিকে, এইটা দুটোকে বলা হয় এনভেলপ। তাহলে কি নিউক্লিয়ার পর্দা বলা হয়। তাহলে আউটার পার্ট আর ইনার পার্ট দুটো মিলে কি হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, মনে থাকবে। এখন দেখো আউটার পার্ট আর ইনার পার্ট মানে নিউক্লিয় এনভেলপ বা নিউক্লিয় পর্দার মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, এটা ধরো একটা কোনো তরল পদার্থ আছে, আমি একটা ড্রয়িং করছি জাস্ট। ধরো এর মধ্যে একটা তরল পদার্থ আছে, তরল পদার্থ কোন দিকে বুঝতে পারছো, এই যে মাঝখানে ধরো যে তরল পদার্থ আছে, এই তরল পদার্থের নামটা কি, এর নাম হচ্ছে পেরিনিউক্লিয়ার, বা ফাঁকা জায়গার নাম পেরি নিউক্লিয়ার স্পেস। ঠিক আছে, এটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস। কারো কনসেপ্ট এই জায়গায় সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়। তো চলো এবার আমরা বাকি জিনিসগুলো দেখি। নিউক্লিয়াস কি? ইউক্যারিওটিক কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো নিউক্লিয়াস। এটি কোষের সমস্ত কার্যবলয়কে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে। বংশগতির ধারক ও বাহক হিসেবে এটি প্রজন্মের পর প্রজন্মের বৈশিষ্ট্যকে বহন করে নিয়ে যায়। ডেফিনেশন কি দেখো, ইউক্যারিওটিক কোষে অবস্থিত দ্বিস্তরীয় পর্দাবেষ্টিত এবং ক্রোমোজোম ধারণকারী যে অঙ্গাণুটি কোষের বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয় নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। পরীক্ষায় আসে ব্রেন অফ দ্য সেল, ব্রেন অফ দ্য সেল কি, এটাকে বলা হয় নিউক্লিয়াসকে। পরবর্তী পার্ট, ডিসকভারি বা সায়েন্টিস্ট কে করেছিল, আবিষ্কর্তাকে রবার্ট ব্রাউন। সালটা কত, এই সালটা হচ্ছে 1831, তিনি এটি প্রথম পর্যবেক্ষণ করেন। এবার যদি আমরা গঠনগুলো দেখি, নিউক্লিয়াস মূলত 4টি প্রধান অংশ নিয়ে গঠিত। কি কি দেখো, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম মানে যে তরল পার্টটা, নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালিকা। তাহলে নিউক্লিয় পর্দা কোনটা, সবথেকে বাইরের দিকে থাকে, আমি কিছুক্ষণ আগে তোমার সাথে বললাম। এটি একটি দ্বিস্তরীয়, পরীক্ষা এখান থেকে প্রশ্নটা দেয়, পর্দা যা নিউক্লিয়াসকে রক্ষা করে এবং সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে। এতে 8টি প্রোটিন দ্বারা গঠিত নিউক্লিয় ছিদ্র বা এনপিসি থাকে, যা বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করে। নিউক্লিয় প্লাজমটা কি, এটি স্বচ্ছ অর্ধতরল আম্লিক প্রকৃতির, যেখানে নিউক্লিওলাস ও ক্রোমাটিন জালিকা থাকে। তার মানে আমরা ছবিতে যে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে ড্র করে দেখালাম, তার মানে এটা হচ্ছে সেই তরল পদার্থ সবুজ রঙের যে পার্টটা দেখছো। তাহলে এখানে কে ভেসে আছে, ভেসে আছে ধরো এই পার্টটা হচ্ছে নিউক্লিওলাস, তার মধ্যে এই পার্টটা দেখছো ক্রোমাটিন তন্তু। আশা করি তোমরা এইটুকুটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো নিউক্লিওলাস, এটি আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত একটি ঘন অংশ। মানুষের সোমাটিক কোষে 5টি পর্যন্ত নিউক্লিয়াস থাকতে পারে। পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা দিতে পারে যে মানুষের সোমাটিক কোষে কয়টা নিউক্লিয়াস থাকতে পারে, নিউক্লিওলাস, সেটা হচ্ছে 5টি। নিউক্লিয় জালিকা কি, নিউক্লিয় প্রোটিন অর্থাৎ ডিএনএ, আরএনএ, হিস্টোন, নন হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত সূত্রাকার অংশ, যা বিভাজনকালে ক্রোমোজোম গঠন করবে। অর্থাৎ একটা কোষ থেকে নতুন কোষ তৈরি হওয়ার সময়, যেটাকে আমরা অ্যাকচুয়ালি নাম দিই কোষ বিভাজন, সেই সময় ক্রোমোজোম গঠন করে। এবারে দেখো ফাংশন, ফাংশনের ক্ষেত্রে দেখো লক্ষ্য করে, প্রধান কাজ নিয়ন্ত্রণ, কোষের যাবতীয় জৈবনিক ও বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। বংশগতি, ডিএনএ ও জিনের মাধ্যমে বংশগত বৈশিষ্ট্য এক জনু থেকে অন্য জনুতে সঞ্চারিত করে। সংশ্লেষ, এটি প্রোটিন ও আরএনএ সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে থাকবে আশা করি। এক্সামের জন্য গুরুত্বপূর্ণ টিপস, ব্যতিক্রম মনে রাখবে, স্তন্যপায়ী পরিণত যেমন আরবিসি। উদ্ভিদের ক্ষেত্রে সিবনলের ব্যাপারে হয়তো অনেকে জানো না, কিন্তু আমরা এর পরবর্তী পার্ট টিস্যু চ্যাপ্টার যখন পড়বো, কলা চ্যাপ্টার, সেখানে দেখব যে এদের মধ্যে নিউক্লিয়াস থাকে না। তাদের স্তন্যপায়ীর ক্ষেত্রে আরবিসি, আর উদ্ভিদের যে সিবনল, যেটা আমরা অ্যাকচুয়ালি কলা চ্যাপ্টার, উদ্ভিদ কলা বা উদ্ভিদ টিস্যু, প্ল্যান্ট টিস্যু যেটা বলা হয়, তখন যেটা পড়বো তখন আমরা জানবো যে নিউক্লিয়াস থাকে না। তবে দেখো লামার ক্ষেত্রে কি বলা হয়েছে যে তোমার আরবিসিতে নিউক্লিয়াস থাকে। সংখ্যাভিত্তিক নাম, উদ্ভিদের বহু নিউক্লিয়াস যুক্ত কোষ হলে কি বলা হয় সিনোসাইটস। ঠিক আছে, মনে থাকবে, উদ্ভিদের বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে সিনোসাইট। আর প্রাণীর ক্ষেত্রে যদি নিউক্লিয়াসের সংখ্যা বেশি থাকে একটা কোষের মধ্যে, তখন তাকে বলা হয় সিনসাইটিয়াম। তাহলে সিনসাইটিয়াম আলাদা, সেটা হচ্ছে প্রাণী দেহের ক্ষেত্রে, আর সিনোসাইট হচ্ছে উদ্ভিদ দেহের ক্ষেত্রে একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস হলে। প্যারামেসিয়াম, এদের 2টি নিউক্লিয়াস থাকে, যেমন ম্যাক্রো ও মাইক্রো। মনে থাকবে আশা করি। তাহলে প্যারামেসিয়াম হচ্ছে ম্যাক্রো ও মাইক্রো। কমন কিছু মিস্টেক্স যেটা আমাদের
অবশ্যই মাথায় রাখতে হবে। অনেকে মনে করে সব কোষেই নিউক্লিয়াস থাকে, কিন্তু মনে রাখবে পরিণত আরবিসিতে এটি থাকে না। সিনোসাইটস আর সিনসাইটিয়াম এর মধ্যে গুলিয়ে ফেলা যাবে না উদ্ভিদ বনাম প্রাণী, এটা অনেকে ভুল করে। নিউক্লিয় পর্দা ছিদ্রহীন নয়, এটা কিন্তু প্রচুর ছিদ্র থাকে, তোমার 1010 থেকে প্রায় তোমার 10,000 পর্যন্ত ছিদ্র কিন্তু থাকতে পারে। ঠিক আছে, দেখো কিছু প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, তাহলে এই প্রশ্নগুলো লক্ষ্য করে দেখো। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? তাহলে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসবিহীন একটি প্রাণী কোষ কি? তার নিউক্লিয়াসবিহীন উটের যেমন মানুষের পরিণত আরবিসি। উদ্ভিদের বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে কি বলে? সিনোসাইট। নিউক্লিয়াসের আবিষ্কারকে রবার্ট ব্রাউন। নিউক্লিয়াস কি দ্বারা গঠিত? তার নিউক্লিয়াস বলেছে। তাহলে এখানে দেখো আরএনএ আর প্রোটিন, তাহলে এখানে দেখো উত্তর তোমাদের জন্য রেখেছি আমি, সিনোসাইট আরবিসি এই পার্টটা। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এনপিসি এর পুরো নাম কি, এটি কি দিয়ে তৈরি? তাহলে এনপিসি যখনই বলেছে তাহলে আমাদেরকে বুঝতে হবে এনপিসির গঠনটা। তাই নিউক্লিয়ার পোর যেটা কমপ্লেক্স বলা হয়, এটি নিউক্লিওপোরিন নামক প্রোটিন দিয়ে তৈরি। প্যারামিসিয়াম কোন নিউক্লিয়াসটি বিভাগ নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে ম্যাক্রো নিউক্লিয়াস। আর পেরিনিউক্লিয়ার সিস্টানি কাকে বলে? নিউক্লিয়ার দুই পর্দার মাঝখানে তরল পূর্ণস্থানকে। তাই পেরিনিউক্লিয়ার স্পেস আমি তোমাদেরকে আগেই এটাকে বুঝিয়ে দিয়েছিলাম। দেখো পেরিনিউক্লিয়ার স্পেস, পরীক্ষা এটা তোমার জিজ্ঞাসা করতেও পারে যে দুটো আউটার আর ইনার মেমব্রেনের মাঝে যে ফাঁকা স্থানটা, সেটা হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস বলা হয়। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, যারা তোমরা ক্লাসটি প্রথমবার জন্য দেখছো, যদি তোমরা চাও যে তোমাদের নার্সিং প্রিপারেশনকে একটা দারুণ লেভেলে নিয়ে যাবে, তোমরা তোমাদের বেস দিয়ে কমপ্লিট করবে, তাহলে তোমাদেরকে বলবো তোমরা একটি সরকারি কলেজ নিশ্চিত করতে হলে অবশ্যই তুমি ব্যাচটি জয়েন করো। শুধুমাত্র 699 টাকা, আর কোনো টাকা লাগবে না। এই টাকাটা পে করে তুমি সারা সময় ধরে পড়তে হবে যতদিন না পরীক্ষা হচ্ছে, এবং পরীক্ষার পরে যাবতীয় কাউন্সেলিংয়ের জন্য যা যা সহযোগিতা দরকার সমস্ত আমি করে দেবো। বাকি স্যার ম্যামরা পড়াচ্ছেন, তোমরা চাইলে ডেমো ক্লাসে পার্টিসিপেট করতে পারো। এই পর্যন্ত, ঠিক আছে? চলো এবার আমরা শুরু করি নেক্সট পার্ট, দেখি কি আছে। পরবর্তী পার্ট হচ্ছে আমাদের সাইটোস্কেলিটন। দেখো কনসেপ্টটা হচ্ছে সাইটোস্কেলিটন, মানে এখানে আমরা বুঝতে পারছি যে সাইটোস্কেলিটন বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে প্রোটিনের থ্রেড, অর্থাৎ যেটা কোষকে একটা গঠন দিতে সাহায্য করে। সাইটোস্কেলিটন যেমন ধরো আমাদের শরীরে যে স্কেলিটনটা আছে, আমাদের শরীরটাকে কি দিচ্ছে? একটা গঠন দিতে সাহায্য করছে কিনা, ঠিক সেরকম সাইটোস্কেলিটনটা হচ্ছে তোমার কোষের গঠন দিতে সহযোগিতা করে। এটুকু মনে থাকবে। তাহলে চলো এবার আমরা একটু ডিটেলসে পড়ি। দেখো সাইটোস্কেলিটন কনসেপ্টটা অ্যাকচুয়ালি 3টে ভাগে এটাকে ভাগ করা হয়। এটা 3টে ভাগে বিস্তৃত সাইটোস্কেলিটন। কি কি এখানে? যেমন একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, বাংলা তো সেম, তাই আলাদা করে লিখছি না। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে। আর একটা হচ্ছে মাইক্রোটিউবিলস। তাহলে এই যে আমরা পেলাম, এই মাইক্রোটিউবিলস কিন্তু অনেকগুলো পার্ট দিয়ে তৈরি। কি কি পার্ট? এখানে গ্রুপ অফ প্রোটিন থাকে, ঠিক আছে। এরকম অনেকগুলো প্রোটিন কিন্তু সিকোয়েন্সে অবস্থান করে। একটা হচ্ছে আলফা টিউবিলিন, ঠিক আছে, আর একটা হচ্ছে বিটা টিউবিলিন। তাহলে এই যে আলফা টিউবিলিন আর বিটা টিউবিলিন, এটা অ্যাকচুয়ালি যদি আমরা দেখি টোটাল 13টা কিন্তু অ্যাসেম্বলি হয়ে থাকে। তাহলে কীভাবে থাকে? প্রথমে আলফা থাকবে, তারপরে থাকবে হচ্ছে বিটা, তারপরে আবার আলফা, তারপরে বিটা, এরকম করে মোট 13টি। আর এটাই তৈরি করে অ্যাকচুয়ালি মাইক্রোটিউবিল। এইটুকু জাস্ট তোমাদেরকে জানতে হবে, বেশি এখান থেকে ডিপতে যাওয়ার দরকার নেই। এখন বিষয় হচ্ছে এই মাইক্রোটিউবিল কিন্তু তোমার বিভিন্ন স্ট্রাকচার তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কি কি তৈরি করে? যেমন হচ্ছে সিলিয়া আর হচ্ছে ফ্লাজেলা। তাহলে সিলিয়া আর ফ্লাজেলা এটা গঠন করে কে? মাইক্রোটিউবিল। এছাড়া কি গঠন করে? সেটা হচ্ছে সেন্ট্রিওলটা তৈরি করে কে? মাইক্রোটিউবিল। আর একটা তৈরি করে সেটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। তো তোমাদের পরীক্ষার জন্য এক্সাম্পলটাই শুধু আসবে, ঠিক আছে, আর কিচ্ছু পড়তে হবে না, বেশি পড়তে যাও না, বেশি তথ্য মনে রেখে লাভ নেই, ঠিক আছে। মাইক্রোটিউবিল সাইটোস্কেলেটনের মধ্যে ভাগ মাইক্রোটিউবিল, যেটা বেসিক্যালি 3টে জিনিস বানায়, সিলিয়া, ফ্লাজেলা। সিলিয়া কোথায় দেখতে পাওয়া যায়? প্যারামেসিয়াম। ফ্লাজেলা কি? ক্লাইমোডোমোনাস। তারপরে সেন্ট্রিওল কি? সেন্ট্রিওল কোষ বিভাজনে সাহায্য করে। স্পিন্ডল ফাইবার কোষ বিভাজনের সময় দেখতে পাওয়া যায়। দেখো প্রথম পার্ট কি বলেছে, এখানে বলা হয়েছে যে এটি কোষের অভ্যন্তরীণ কাঠামো, কঙ্কাল হিসেবে পরিচিত, ঠিক আছে। কঙ্কাল হিসেবে পরিচিত হলো সাইটোস্কেলেটন। এটি মূলত
প্রোটিন তন্তু দ্বারা গঠিত একটি জটিল জালিকা যা কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এটি অপরিহার্য অংশ যা কোষকে ভেতর থেকে শক্তি যোগায়। ডেফিনেশন কি? ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম প্রোটিন নির্মিত যে অতি ক্ষুদ্র তন্তুময় জালিকা কোষের আকার আকৃতি প্রদান করে, যান্ত্রিক দৃঢ়তা দেয়, কোষীয় পরিবহনে সাহায্য করে, তাকে সাইটোস্কেলেটন বলে। আমি কিছুক্ষণ আগে বললাম যে এটা যান্ত্রিক দৃঢ়তা এবং স্ট্রাকচার গঠনে সাহায্য করে। এটি একটি একক পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। তার মানে একক পর্দাবিহীন, এইটুকু পার্ট ভালো করে মনে রাখবে, অনেকে এটাকে কনফিউজ করে যায়। তো তোমাদের ক্ষেত্রে এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে একক পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, সেটা হচ্ছে সাইটোস্কেলেটন। নেক্সট, ডিসকভারি সায়েন্টিস্ট নিকোলাই কোলজফ, ঠিক আছে, 1903 সালে তিনি প্রথম প্রস্তাব করেন যে কোষের একটি নির্দিষ্ট আকার বজায় রাখার জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো থাকে। কিথ পোর্টার 1910 ইলেকট্রন অনুভূতি যন্ত্রের সাহায্যে সাইটোস্কেলেটনের বিস্তারিত গঠন তুলে ধরেন। তাই দেখো 1903 আর 1970 তোমার পরীক্ষার জন্য লাগবে না, এটা জাস্ট জানার জন্য, এগুলো পড়তে চাও না কিছু, হ্যাঁ এগুলো কিচ্ছু লাগবে না, শুধুমাত্র আগের যে পার্টে বলে দিই সেই পার্টটা। তো দেখো সাইটোস্কেলেটন 3টে ভাগ, তাহলে এখানে লক্ষ্য করে দেখো, যেমন মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে এই ক্ষেত্রে তোমরা শুধু মাইক্রোটিউবুলটা কিন্তু পড়ো, বাকিগুলো তোমাদের লাগবে না, ঠিক আছে। এই মাইক্রোটিউবুলটা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট চলে যাই, কি বলেছে দেখো এখানে প্রধান কাজ। তাহলে মাইক্রোটিউবুল প্রধান কাজ কি? কোষ বিভাজনের সময় বেমতন্তু, যখন আমি পড়ালাম তোমাদেরকে, যেমন সেন্ট্রিওল, বেসাল বডি, সিলিয়া, ফ্ল্যাজেলা তৈরি করে। মাইক্রোফিলামেন্টের কাজ সাইক্লোসিস, সাইটোপ্লাজমের চলন ঘটানো, ঠিক আছে, মাইক্রোফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি? নিউক্লিয়ার ল্যামিনা ও ডেসমোজোমের টোনোফাইব্রিল গঠন করা। তোমাদের এগুলো সিলেবাস হিসেবে লাগবে না, ঠিক আছে, না পড়লেও হবে। এক্সামের জন্য মনে রাখো যে মাইক্রোটিউবুল হচ্ছে টিউবুলিন প্রোটিন থাকে, আর মাইক্রোফিলামেন্টে অ্যাক্টিন প্রোটিন থাকে। পরীক্ষার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বেমতন্তু তৈরির প্রধান ভূমিকা কার? সেটা হচ্ছে মাইক্রোটিউবুল। পেশি সংকোচন, মাসেল মুভমেন্টের সাথে যুক্ত হলো মাইক্রোফিলামেন্ট, আর নিউক্লিয়ার ল্যামিনা তৈরি করে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ব্যাস এইটুকু জেনো। আমরা পড়ার সময়, পরীক্ষা সাধারণত অনেকেই এই ভুলটা করে থাকি। কি ভুল করি আমরা? অনেকে মনে করে সাইটোস্কেলেটন পর্দাক্ষেত্রে অঙ্গাণু, কিন্তু মনে রাখবে এটা কিন্তু একক পর্দাবিহীন, একক পর্দাবিহীন। মাইক্রোটিউবুল ও মাইক্রোফিলামেন্টের প্রোটিন একক গুলিয়ে ফেলা। টিউবুলিন বনাম অ্যাক্টিন। টিউবুলিন কোথা থাকে? মাইক্রোটিউবুলে, আর অ্যাক্টিন কোথা থাকে? ফিলামেন্ট, ঠিক আছে। সাইক্লোসিস ও সাইটোপ্লাজমিক স্ট্রিমিং এর সাথে ভুল করে মাইক্রোটিউবুলকে যুক্ত করা, যেখানে সঠিক উত্তর হবে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট কাজটা করে, এটা মনে রাখবে। কিছু প্রশ্ন রাখা হয়েছে, তার সাথে তোমাদের প্রশ্নটা দেখো, যেমন এটা তোমরা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ নিজেরা ট্রাই করবে, আমি এটা বলে দেবো না, চেষ্টা করো তোমরা কি হবে। আর যেমন লাস্ট ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেরকমভাবে এটাও কমেন্ট করে জানিও কি হবে। নেক্সট দেখো কি, মাইক্রোটিউবুলের প্রধান এককের নাম কি? তো এটা খুব সহজ আনসারগুলো দেখো। মাইক্রোটিউবুলের প্রধান এককটির নাম কি? এই পার্টটা ক্ষেত্রে সেটা হচ্ছে আলফা বিটা টিউবুলিন। সাইক্লোসিস কোষ সাইটোপ্লাজমে যে বৃত্তাকার মাইক্রোফিলামেন্ট দ্বারা নিয়ন্ত্রিত, তাকে সাইক্লোসিস বলে। আর নিউক্লিয়াস ল্যামিনা কি দিয়ে তৈরি? সেটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এইটুকু আশা করি কমপ্লিট তোমাদের, ঠিক আছে। এবারে দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। অনেকেই তোমরা সেন্ট্রোজোম কিন্তু স্ট্রাকচারটা আমি কিছুক্ষণ আগে তোমরা আলোচনা করলাম, তো কিছুটা হয়তো আন্দাজ পেয়েছো, ঠিক আছে। তো সেন্ট্রোজোমের ক্ষেত্রে কি হয়? তো সেন্ট্রোজোম পড়ার জন্য আমি তোমাকে বলবো, যখন আমরা কোষ বিভাজন পড়ি, ধরো এটা একটা কোষ, এখান থেকে যখন ধরো দুটো কোষ তৈরি হচ্ছে, এটা একটা কোষ, এটা একটা কোষ তৈরি হচ্ছে, সেই সময় এই তোমার যে মাইক্রোটিউবুল বা সেন্ট্রিওল, এরা কিন্তু হেল্প করে, ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই স্ট্রাকচারটা, যে সেন্ট্রিওলের স্ট্রাকচার, সেন্ট্রিওলের গঠন, সেটা হচ্ছে 9+0। কিভাবে হয়? এখানে কতগুলো প্রোটিন বর্তমান, ঠিক আছে, পরীক্ষা কিন্তু এটা আসতে পারে, ভালো করে এটা পড়ে যেও। দেখো, তো প্রতি ক্ষেত্রে কি দেখা যায়? এটার সাথে এটার, এটার সাথে এটার, এটার সাথে এটার, এইভাবে প্রতিটা ক্ষেত্রে কিন্তু কানেকশন থাকে, ঠিক আছে। এই যে স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ প্রতিটা ক্ষেত্রে কানেকশন করে আটকানো আছে, এই গঠনটা সেন্ট্রালে একটা স্পাইকের মতো একটার সাথে একটা জুড়ে যায়, দেখো। আর এটা দেখতে অনেকটা হুইলের মতো বা চাকার মতো দেখায়। আর এটাকে বলা হয়, যে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কয়টা আছে স্পোকের এই পার্টগুলো? 9টা। আর মাঝখানে 0,
তো এটাকে বলা হচ্ছে 9+0, সেটা হচ্ছে সেন্ট্রিওলের পার্ট স্ট্রাকচার। লক্ষ্য করে দেখো, সেন্ট্রোজোম হলো প্রাণী কোষের সাইটোপ্লাজম অবস্থায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এটি প্রধানত কোষ বিভাজনের সময় সক্রিয় ভূমিকা পালন করে। এটি একটি একক পর্দাবিহীন অঙ্গাণু যা মূলত মাইক্রোটিউবিউল বা অনুনালিকা দিয়ে গঠিত। ডেফিনেশন: ইউক্যারিওটিক প্রাণী কোষে কিছু অনুন্নত উদ্ভিদ কোষের নিউক্লিয়াসের কাছে অবস্থিত পর্দাশূন্য যে অঙ্গাণু কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে তাকে সেন্ট্রোজোম বলে। ডিসকভারি কি? বোভেরির নামটা পড়তে হবে, ঠিক আছে, সালটা ইম্পর্টেন্ট না। সেন্ট্রোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী বেন্ডেন, প্রথমে এটি পর্যবেক্ষণ করেছিলেন, তবে বোভেরি বিস্তারিত বর্ণনা দেন। গঠনের ক্ষেত্রে দেখো, সেন্ট্রোজোমের গঠন বেশ জটিল। এটি কয়েকটি প্রধান অংশ, যেমন সেন্ট্রিওল, ডিপ্লোজোম, সেন্ট্রোস্পিয়ার, কাইনোপ্লাজম, এস্ট্রাল রশ্মি, কার্ডহুইল মডেল। এগুলো কিচ্ছু লাগবে না তোমাদের, তোমরা শুধু এইটুকুটা পড়ে দেখো যে কার্ডহুইল মডেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেখানে 9টি ত্রয়ী থাকে, যেটা কিছুক্ষণ আগে ছবি এঁকে দেখালাম তোমাদের। আর চাকাটা দেখতে কেমন? কার্ডহুইল মডেল হচ্ছে গরুর গাড়ির চাকার মতো। পরীক্ষা এখানে আসে প্রশ্নটা, সেটা যে কার গঠন এটা? এটা হচ্ছে সেন্ট্রোজোমের গঠন। প্রধান কাজ: কোষ বিভাজনের সময় তোমার বেমতন্তু গঠন সাহায্য করে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার বেমতন্তুটা কি? এটা এই সময় তুমি বুঝতে পারবে না, কিন্তু কোষ বিভাজন যখন আমি তোমাদের আলাদা করে পড়াবো সেই সময় তুমি এটাকে কানেক্ট করতে পারবে। সিলিয়া ফ্ল্যাজেলা গঠন: সেন্ট্রিওল থেকে উৎপন্ন বেসাল বডি সিলিয়া ফ্ল্যাজেলা তৈরি করে, যা কোষের চলনে সাহায্য করে। শুক্রাণু গঠন: শুক্রাণু পুচ্ছ গঠনে সেন্ট্রোজোম বিশেষ ভূমিকা পালন করে। পরিবহনের ক্ষেত্রে কোষের অভ্যন্তরে বিভিন্ন উপাদানের পরিবহনও এটি ভূমিকা রাখে। বংশগতির ক্ষেত্রে সেন্ট্রোজোম ছাড়া প্রাণী কোষের সঠিক নিয়মে কোষ বিভাজন সম্ভব নয়, ফলে বংশগতি ধারা রক্ষায় এটি অপরিহার্য। চলন: উন্নত জীবের শুক্রাণু ও এককোষী প্রাণীর চলনের জন্য সেন্ট্রোজোম থেকে তৈরি সিলিয়া ও ফ্ল্যাজেলা। পরীক্ষাটা আসে সিলিয়া ফ্ল্যাজের পার্থক্যটা। এক্সামের জন্য পড়বে তোমরা, তোমার সেন্ট্রোজোম কিন্তু পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। এটি বারবার পরীক্ষা আসে, আমি যতবার প্রশ্ন দেখেছি। সেন্ট্রিওলের অনুসজ্জায় কত হলো? 9+0, কিন্তু সিলিয়া ফ্ল্যাজেলার হচ্ছে 9+2। তো 9+0 আর 9+2 পার্থক্যটা বোঝো। সেন্ট্রিওলের ক্ষেত্রে 9+0, কিন্তু সিলিয়ার ফ্ল্যাজেলার ক্ষেত্রে 9+2। উচ্চতর উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, তাই সেখানে মাইক্রোটিউবিউল বেমতন্তু গঠিত করে। মনে রাখবে, সেন্ট্রিওল আর সেন্ট্রোস্পিয়ার হচ্ছে সেন্ট্রোজোম। পরীক্ষায় অনেকে এটা ভুল করে, সেটা হচ্ছে অনেকে মনে করে সব উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে, আসলে শুধুমাত্র উন্নত কিছু উদ্ভিদ কোষে থাকে, কিন্তু উন্নত উদ্ভিদে কিন্তু সেন্ট্রোজোম পাওয়া যায় না। সেন্ট্রিওল ও সেন্ট্রোজোমকে গুলিয়ে ফেলা: সেন্ট্রোজোম হলো পুরো অঞ্চলটি, আর সেন্ট্রিওল হলো তার ভেতরে থাকা দুটি মানে পিপে সদৃশ, পিপে মানে পাইপের কথা বলেছে, একটা এইভাবে আছে একটা এইভাবে আছে, এই স্ট্রাকচারটা, তো এটা হচ্ছে সেন্ট্রোজোম, ঠিক আছে। তো সেন্ট্রিওল হচ্ছে এই দুটো পার্ট, আর সেন্ট্রোজোম হচ্ছে এর পুরো অঞ্চল, পুরো অঞ্চলটাকে বলা হয় সেন্ট্রোজোম। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষে ফ্ল্যাজেলার পার্থক্য না জানা: প্রোক্যারিওটিক ফ্ল্যাজে ফ্ল্যাজেলিন প্রোটিন দ্বারা গঠিত। তাহলে প্রোক্যারিওটিক ক্ষেত্রে ফ্ল্যাজেলা, যেমন তুমি ব্যাকটেরিয়া যখন আমি তোমাদেরকে পড়িয়েছি, আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে, পুরো যে এই যে ফ্ল্যাজেলাটা আছে, এটা যে মুভ করছে, সামনে পিছনে মুভ করছে কার কারণে? সেটা হচ্ছে ফ্ল্যাজেলার প্রোটিনের জন্য, ঠিক আছে। প্র্যাকটিস করবে। সেন্ট্রোজোমকে আবিষ্কার করেন বোভেরি, ঠিক আছে। সিলিয়া ফ্ল্যাজেলার কথা বলেছে, ঠিক আছে। তাহলে অবশ্যই এটা 9+2। তাহলে এইভাবে প্রতিটা পার্ট কমপ্লিট করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে মাইক্রোবডিস। এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট। সেটা হচ্ছে মাইক্রোবডিস হলো সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকা অতি ক্ষুদ্র গোলাকার পর্দাবিত অংশ। তার মানে এর মধ্যে খাদ্য এগুলো কিন্তু আটকানো থাকে, ঠিক আছে। এগুলি প্রধানত জারণ ক্রিয়া অক্সিজেনের সাথে যুক্ত হয়। মাইটোকন্ড্রিয়া ছাড়াও কোষের শক্তির বিপাক ও বিভিন্ন রাসায়নিক পদার্থের ভাঙনে গুরুত্বপূর্ণ। ধর কোনো কোষের মধ্যে টক্সিক সাবস্টেন্স প্রবেশ করেছে, বা কোষের মধ্যে কোনো খাবার আছে, সেটাকে স্টোর করে সেটাকে ব্রেকডাউন করতে হেল্প করছে। ডেফিনেশন: ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম অবস্থা মাইটোকন্ড্রিয়া ব্যতীত, তার মাইটোকন্ড্রিয়া যে সকল একক ক্ষুদ্রবিত অঙ্গাণু বিভিন্ন পদার্থের, যেমন ফ্যাট, অ্যালকোহল, অ্যামাইনো অ্যাসিড জারণ বা ভাঙন ঘটায়। আমি কিছুক্ষণ আগে বললাম, কিছু স্পেসিফিক পদার্থের জারণ বা ভাঙন ঘটনা হচ্ছে, তাকে বলা হচ্ছে মাইক্রোবডিস। আশা করি এটুকু যে পয়েন্ট তুমি একদম ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছো। নেক্সট দেখো, জনসন রডিন, এগুলো একটা লাগবে না, কিছু পড়তে হবে না, ঠিক আছে, এগুলো পড়তে হবে না, জাস্ট একবার দেখার জন্য রেখেছি আর কি। মাইক্রোবডিস মূলত 3 প্রকারের হয়: স্পোরোজোম, পারক্সিজোম, গ্লাইকোজোম। স্পোরোজোম কি? যেখানে হচ্ছে তোমার হাইড্রোলাইটিক উৎসেচক থাকে একক প্রজাতিতে, যেটাকে আমরা লাইসোজোম বলি। উদ্ভিদ দেহে স্পোরোজোম, লাইসোজোমের নাম। তাই এটা মূলত কার পার্ট? হচ্ছে মাইক্রোবডিস। পারক্সিজোম কি? এতে অক্সিডেজ ও ক্যাটালেজ জাতীয় উৎস থাকে। আর গ্লাইকোজোম এটি মূলত তৈলবীজ থেকে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমাদের পুরো বলতে পারো যে সেল চ্যাপ্টার এখানে পুরোপুরি কমপ্লিট হলো, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরপরের চ্যাপ্টার আমরা শুরু করবো, সেটা হচ্ছে টিস্যু চ্যাপ্টার। তো আশা করি এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়েছে। আর এর উপরে যে মক টেস্ট, সেটা তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তোমরা যদি কেউ মক টেস্ট দিতে চাও তাহলে পার্টিসিপেট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, আজকে পর্যন্ত। হ্যাভ এ গুড ডে।